15 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিডকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিদ্ধান্ত পাল্টালো শিক্ষা মন্ত্রণালয়, ইংরেজি মাধ্যম স্কুলের ফি নির্ধারণ করবে স্কুল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে ভোট নিয়ে শঙ্কা সাখাওয়াতের, ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানালেন আইভি। বিজয় উদযাপনে প্রস্তুত জাতি, ৭১-এর বীরদের শ্রদ্ধা জানাতে তৈরি জাতীয় স্মৃতিসৌধ। ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি সহ সব ধরনের ফি সরকারিভাবে নির্ধারণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। চূড়ান্ত করা নীতিমালায় এ ধরনের স্কুলের ফি ঠিক করার বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিকে দেওয়া হয়েছে, তবে নির্ধারিত ফি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের অবস্থান বদলে ক্ষোভ জানিয়েছে অভিভাবকরা। দেশের ইংরেজি মাধ্যম স্কুলের জন্য নীতিমালা করতে ২০১১ সালে উদ্যোগ নেয় সরকার, তবে ৫ বছরেও এটি আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন পড়ে থাকা খসড়ায় ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি সহ সব ধরনের ফি সরকারিভাবে ঠিক করে দেওয়ার কথা বলা হয়েছিল। স্কুলগুলোকে ৩ শ্রেণীতে ভাগ করে বেতন ও সেশন ফি নির্ধারণের পক্ষে অবস্থান নেয় মন্ত্রণালয়। তবে চলতি মাসের শুরুতে চূড়ান্ত হওয়া নীতিমালায় বেতন ও সেশন ফি নির্ধারণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই জারি হবে পরিপত্র। আগে একেবারেই নিয়ন্ত্রণ ছিল না, সে জায়গায় আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হচ্ছে, মানে অন্তত সরকারের একটি কর্তৃপক্ষ দেখভাল করবে যে তারা টাকা কি পরিমাণ বাড়াচ্ছে বা কত বাড়াচ্ছে। অভিভাবকদের অভিযোগ, নীতিমালায় ফি নির্ধারণ না করার মাধ্যমে স্কুলগুলোর স্বেচ্ছাচারকে আইনি বৈধতা দেয়া হচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উপরে আমি বলবো যে বিমাতা সুলভ একটা আচরণ সরকারের আছে, সেখানে কিছুটা নজরদারিত্ব দরকার ছিল শিক্ষা মন্ত্রণালয়ের, সেটা আমরা একদম তার থেকে বঞ্চিত। শিক্ষাবিদেরা বলছেন, এই নীতিমালার মাধ্যমে ইংরেজি মাধ্যম স্কুলের বাণিজ্যিক চরিত্র বদলানোর কোনো সুযোগ নেই। সরকারের শিক্ষা মন্ত্রণালয় অবশ্য খুব দুর্বল আমি মনে করি। এই ধরনের গোটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে দিক নির্দেশনা বৃত্তের মধ্যে এনে ফেলবার যে প্রক্রিয়াগত উদ্যোগ, সেটা শিক্ষা মন্ত্রণালয় নেই আর কি। চূড়ান্ত নীতিমালায় বলা হয়েছে বছরে 10% বেশি টিউশন ফি বাড়ানো যাবে না, তবে এটি কতটা কার্যকর হবে তা নিয়েও সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি সহ সব ধরনের ফি সরকারিভাবে নির্ধারণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কথা বলতে আছেন আমাদের সঙ্গে সহকর্মী নূরে আলম। নূরে আলম, সিদ্ধান্ত কি আগে নেওয়া হয়েছিল নাকি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ছিল? আমরা সরে আসছি বলছি কেন? যাতে এটা বলতে হলে একটু এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে জানতে হবে। এই ইংরেজি মাধ্যম স্কুলগুলো নিয়ে কিন্তু কোনো সময় কোনো ধরনের নীতিমালা ছিল না, কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই এই স্কুলগুলো চলছিল। সর্বপ্রথম ২০১১ সালে এই নীতিমালাটির খসড়া করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সেই খসড়াটি প্রায় ৩ বছর ধরে কিন্তু ঝুলেছিল। পরবর্তীতে ২০১৩ সালে সেই খসড়াটি চূড়ান্ত করা হয়েছিল এক দফা, কিন্তু সেই খসড়াটি তখনও আর মানে প্রকাশ হয়নি। এরপরে ২০১৫ সালে এসে আবার খসড়াটি নিয়ে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৫ সালে খসড়ায় মূলত এই অভিভাবক এবং শিক্ষা সংশ্লিষ্টদের একটি চাপে অথবা দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় সেই খসড়ায় একটি বিষয় অন্তর্ভুক্ত করেছিল যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ভর্তি ফি, টিউশন ফি এবং এই সংক্রান্ত যাবতীয় ফি নির্ধারণ করে দিবে। তার অংশ হিসেবেই তারা খসড়াতে 3টি শ্রেণী করেছিল, এ শ্রেণী, বি শ্রেণী এবং 3 শ্রেণী, এবং সেই শ্রেণীগুলো মূলত করা হয়েছিল শিক্ষার্থীর সংখ্যা, স্কুলগুলোর অবকাঠামোগত সুবিধা এবং যাবতীয় বিষয় নিয়ে, এবং এর উপর ভিত্তি করেই সেই এ শ্রেণী, বি শ্রেণী এবং সি শ্রেণীর স্কুলগুলোর ভর্তি ফি সহ অন্যান্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তখনই এই নীতিমালাটি চূড়ান্ত করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তার প্রকাশ পায়নি এবং সেটি ঝুলে যায়। এবং আমি যতটুকু জানি, এবং আমি এটির পেছনে দীর্ঘদিন ধরেই কাজ করেছি, এবং গত 3 মাস আগেও সেই খসড়া যেটি ছিল মতামতের জন্য যখন এটি দেওয়া হয়েছিল, তখন এই খসড়াটি এমনই ছিল। সবশেষ 2 মাস আগে একটি বৈঠক হয় শিক্ষা মন্ত্রণালয়ে ইংরেজি মাধ্যম স্কুলগুলো মালিকদের সাথে। তখন
এই বিষয়ে মতামত চাওয়া হয় এবং এই মতামতের পরই মূলত এই খসড়াটি পরিবর্তন হয়ে যায় এবং এরই মধ্যে গত সপ্তাহে এই খসড়াটি চূড়ান্ত করে ফেলেছে এবং খুব সম্ভবত আগামী সপ্তাহেই এটি পরিপত্র আকারে জারি হবে। এখানে এসে আমি দেখতে পেরেছি যে ওই বিষয়গুলো নেই। এবার নুরে আলম আমাদেরকে একটু বলতে পারেন যে এই যে ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সেগুলি যে পরিচালনা হচ্ছে সেইটার মালিকানার ধরনটা কি রকম? এটা কি অন্যান্য স্কুলের মতো ট্রাস্ট বোর্ড নাকি এটা আসলে ফর প্রফিট অর্গানাইজেশন? মানে আসলে এই ইংরেজি মাধ্যম স্কুলগুলো কিভাবে পরিচালনা হচ্ছে সেটা সঠিক তথ্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও নেই এবং তারা এই বিষয়ে কিছুই জানেন না, কারণ এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত কোনো নীতিমালা করা হয়নি। সর্বপ্রথম 2011তে এই উদ্যোগটি নেওয়া হয়েছিল, তবে বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোই মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়। এখানে কোনো ট্রাস্টি বোর্ড নেই, যেমনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে আইন রয়েছে সেখানে কিন্তু ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করা হয়। কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলগুলোর এ ধরনের মালিকানা সংক্রান্ত কোনো প্রক্রিয়া নেই এবং নতুন যে নীতিমালা করা হয়েছে সেখানেও এ ধরনের কোনো বিষয় আনা হয়নি। তবে নতুন একটি বিষয় সংযোজন হয়েছে। আমি যদি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর সবশেষ হিসেব বলি যে এখন পর্যন্ত ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অনুমোদন রয়েছে 159টি, কিন্তু এই ঢাকা শহরেই যদি বেসরকারি হিসাব বলি তাতে করে 20,000-এর মতো ইংরেজি মাধ্যম স্কুল পরিচালিত হচ্ছে এবং সারা বাংলাদেশে। নুরে আলম, এই 20,000 সংখ্যাটার মধ্যে কি আপনি কিন্ডারগার্টেনকেও অন্তর্ভুক্ত করছেন নাকি কিন্ডারগার্টেন ছাড়াই 20,000 ইংরেজি মাধ্যম অর্থাৎ যারা অক্সফোর্ড কিংবা কেমব্রিজ পদ্ধতিতে শিক্ষাদান করেন? এই 20,000-এর ভেতরে আমি শুধুমাত্র ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করছি। কিন্ডারগার্টেনের সঠিক পরিসংখ্যানও আমাদের সরকারের কাছে নেই এবং সেই কিন্ডারগার্টেনের হিসাব যদি বলতে হয় তাহলে রাজধানীতে প্রায় মানে শিক্ষা মন্ত্রণালয় একটি বেসরকারিভাবে একটি পরিসংখ্যান বিভিন্ন সংস্থা চালিয়েছিল, সেই হিসেবে 85,000 কিন্ডারগার্টেনের একটি তথ্য উঠে এসেছিল। আমি এই 20,000-এর ভেতরে শুধু ইংরেজি মাধ্যম স্কুলগুলোর কথাই বলছি এবং আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে শুধুমাত্র পুরান ঢাকার ভেতরেই মানে যে পুরান ঢাকা একটা সময় শিক্ষাক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল, সেই পুরান ঢাকারও আপনি অলিগলিতে গেলে অনেক ইংরেজি মাধ্যম স্কুল আপনি দেখতে পারবেন এবং পুরো ঢাকা সিটি কর্পোরেশনেই। নুরে আলম, আমরা একটু জানতে চাই যে ফি নিয়ে কথা হচ্ছিল প্রথমেই এবং আপনি যে প্রতিবেদন করেছেন সেখানে ফি, এখন আমাদের যারা অভিভাবক তাদের মূল কনসার্নটা কি? ফি কত টাকা নির্ধারণ করা হবে নাকি ইংরেজি মাধ্যমের স্কুলগুলো পরিচালনা কিভাবে হবে এবং সেখানে অভিভাবকদের অংশগ্রহণ যেরকম আমরা অন্যান্য বেসরকারি বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখি সেইটা, মানে তারা কি চান? তাদের মূলত দাবি হচ্ছে ফিটা নিয়েই, কারণ ইংরেজি মাধ্যম স্কুলগুলো নির্দিষ্ট কোনো ফিয়ের কোনো লিমিট নেই, তারা হঠাৎই টাকা বাড়িয়ে দেয় এবং দেখা যাচ্ছে যে একটা স্কুলের বেতন হচ্ছে 1,96,000 টাকা, আবার আরেকটা স্কুলের বেতন হচ্ছে 15,000 টাকা। এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় বলা যায় যে এই দুটি স্কুলের ভেতরে হয়তোবা মানের কিছুটা তারতম্য রয়েছে। তো অভিভাবকদের যে একটি দাবি ছিল, মানের তারতম্য বা যে কারণেই হোক ইংরেজি মাধ্যমের কিন্তু ফি আমরা যতটুকু দেখি এটা 4,000 থেকে শুরু করে 80,000 বা তার চেয়ে বেশিও আছে। এখন এটা কিভাবে অ্যাকোমোডেট করা হবে সেটা নিয়ে নিশ্চয়ই মন্ত্রণালয় চিন্তা করছে, বা ABCD গ্রেড যেগুলি বলছিলেন সেগুলিও হতে পারে, কিন্তু একদম নির্ধারণ করা সম্ভব কিনা যে এত টাকার বেশি হবে না। আসলে এটা আসলেই সরকার চাইলে অবশ্যই নির্ধারণ করতে পারেন। এরকম একটি খসড়াও কিন্তু তারা করেছিল, পরবর্তীতে সেটা কোনো কারণে হয়তো বা বাতিল করে দিয়েছে। আমি এটি নিয়ে এর আগেও একটি প্রতিবেদন করেছিলাম যে এ ধরনের একটি সিদ্ধান্ত নিচ্ছিল সরকার, যেমন তখন এরকম 3টি শ্রেণীতে ভাগ করে স্কুলগুলোকে এবং রাজধানী, মহানগর এবং জেলা শহরগুলোতে স্কুলগুলোর বেতন কাঠামো অথবা অর্থ কেমন হবে সেটাও কিন্তু তারা সেই মানগত দিক থেকে নির্ধারণ করে দিয়েছিল। যেমন আমি যদি বলি তখন যে মান করা হয়েছিল সেটি ঢাকা শহরের ইংরেজি মাধ্যম স্কুল যেগুলো এ শ্রেণীতে ছিল সেগুলোর আমার যতদূর মনে পড়ে সেগুলোর ভর্তি ফি অথবা সেশন ফি 40 থেকে 50,000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এর বেশি টাকা কেউ আদায় করতে পারবে না যে খসড়াটি ছিল। এই খসড়াটি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি সহ সব ধরনের ফি সরকারিভাবে নির্ধারণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে কথা বলতে আছেন আমাদের সঙ্গে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক GM নাজিমউদ্দিন।
জি এম নাজিমুদ্দিন, একটু জানতে চাই যে এই যে ফিগুলি কিভাবে নির্ধারণ হয় সেটার ক্ষেত্রে আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে তার কোনো ভূমিকা আছে কিনা, বা সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করে নিতে হয় কিনা আপনাদের? না, এখন যে পদ্ধতিতে আছে তাতে অ্যাসোসিয়েশনের কোনো ভূমিকা নাই। স্কুল কর্তৃপক্ষই সাধারণত ফিটা নির্ধারণ করে থাকে। তার কারণ আপনি জানেন যে স্কুলগুলোর তাদের যে আপনার অবকাঠামোগত সুবিধা, তাদের যে কারিকুলামের সুবিধা, তাদের যে শিক্ষার মান, এই সব কিছুর উপরে আসলে একটা স্কুলের ফি কতটুকু হবে সেটা নির্ধারণ করে থাকে স্কুল পরিচালনা পরিষদ। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের কোনো ভূমিকা নেই এবং সরকারের সাথে এই বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। তবে সরকারকে আমি সাধুবাদ জানাবো, তারা যে এই বিষয়টা স্কুল কর্তৃপক্ষের হাতেই রেখেছেন সেই বিষয়টিকে। তার কারণ যদি ফি এর বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়, ফি এর বিষয়টা নির্ধারণ করবে আসলে কম্পিটিটিভ মার্কেট। তার কারণ আপনারা জানেন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো একটা নির্দিষ্ট লোকালিটি থাকে, যেমন ধানমন্ডি অথবা আপনি উত্তরা বা গুলশানের মতো এলাকাতে। জনাব নাজিমুদ্দিন, আপনি যখন কম্পিটিটিভ মার্কেটের কথা বলছেন তখন কিন্তু আমরা একটু জানতে চাই যে ইংরেজি মাধ্যম স্কুল বা অন্য যে কোনো মাধ্যমই হোক, তারা মার্কেটে প্লে করার জন্য আসে কিনা? কারণ শিক্ষা এখনো পর্যন্ত সংবিধান অনুযায়ী মার্কেটের মধ্যে ঢোকার কথা না। এটা এখনো পর্যন্ত আপনি অবশ্যই প্রতিষ্ঠান চালানোর জন্য যেই খরচ প্রয়োজন হবে সেটি ছাত্রদের কাছ থেকে নেবেন, কিন্তু ওয়েদার ইট ইজ মার্কেট অর নট। মার্কেট কথাটা আসলে ওইভাবে না। আপনি একটা পণ্য বেচা কেনার যে বিষয়টা আছে সেটা না। এটা আপনি জানেন প্রতিযোগিতার ভিত্তিতে। আমি যদি প্রেসাইজ বাংলাটা বলি সেটা হলো প্রতিযোগিতার ভিত্তিতে হবে। এখানে প্রতিটা প্রতিষ্ঠান চলার জন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এই প্রফিট অন্য কেউ নেক বা না নেক, মূল কথা হলো প্রতিষ্ঠানকে টিকে থাকতে হবে, তার সমস্ত খরচ পরিচালনা করতে হবে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর সমস্ত পরিচালনার খরচটা আসে আসলে তাদের প্যারেন্টসদের যে টিউশন ফি তারা দিয়ে থাকেন সেটা থেকে। এখানে সরাসরি যেহেতু প্যারেন্টসরা খরচটা বহন করে, অনেক সময় মনে হতে পারে যে খরচটা বেশি, কিন্তু আপনি দেখবেন যে সুযোগ সুবিধা যেটা দেওয়া হয়ে থাকে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে সেটা বাংলা মাধ্যম স্কুলগুলোর থেকে অনেক বেশি। ভালো মানের শিক্ষক দেওয়া হয়ে থাকে, ভালো কারিকুলাম দেওয়া হয়ে থাকে, ভালো অবকাঠামোগত সুবিধা দেওয়া হয়ে থাকে এবং একটা স্কুল থেকে আরেকটা এই যে অনেক ভালো সুবিধা আপনারা দিচ্ছেন, সেইটা দেওয়ার জন্য যে খরচ, সেটা কোনো নিরপেক্ষ সংস্থা এটা দেখে কিনা যে আসলেই আপনারা যা খরচ হচ্ছে তার চেয়ে কমে চলতে হচ্ছে কিনা, বেশি খরচ হলে সেইটার কি অবস্থা? অর্থাৎ সত্যিকার অর্থে তো একটা প্রতিষ্ঠান চালানোর জন্য সেটার সঙ্গে আয় ব্যয়ের হিসাবগুলি দেখার জন্য কোনো ধরনের প্রতিষ্ঠান আছে কিনা, যেটা শিক্ষা মন্ত্রণালয় হোক অথবা অন্য কোনো। কারণ প্রথম দিকে যখন অল্প সংখ্যা ছিল তখন হয়তো এই বিষয়গুলি ছিল না, কিন্তু এখন সংখ্যায় অনেক বেড়ে গেছে, ফলে একটা ওভারসাইট মেকানিজমের কোনো কিছু আছে কিনা? সংখ্যাটা বেশি হওয়ার কারণে বরং সিস্টেমটা ফেয়ার হচ্ছে। তার কারণ আপনি জানেন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অনেকগুলো স্কুলের ফি আছে, হয়তো 500 টাকা থেকে শুরু করে আপনার যেগুলো বিভিন্ন পত্রপত্রিকা দেখা যায় বা অনেক সময় আমরা শুনি যে অনেক বেশি ফি এর কথা। তো আপনার যদি একটা স্কুলে তাদের যদি সুযোগ সুবিধা কম থাকে, রিসোর্স কম থাকে, গুণগত মান যদি কম থাকে, তাহলে ওই স্কুলের ছাত্রছাত্রী ধরে রাখতে পারবে না, তারা কিন্তু পাশের স্কুলে চলে যাবে, যেখানে আপনার বিভিন্ন সব স্কুলের ফি সমান না। 500 টাকা ফি স্কুল আছে, আবার 20,000 টাকা একটা স্কুল চার্জ করে সেই স্কুলও আছে। সো প্যারেন্টসরা ডিসিশন নিচ্ছে যে ফির উপরে ভিত্তি করে এবং কি কোয়ালিটি দিচ্ছে, কি সুযোগ সুবিধা দিচ্ছে, সেই সুযোগ সুবিধার উপর ভিত্তি করে তারাই ডিসিশন নিচ্ছে কোন স্কুলে তারা যাবে। সেক্ষেত্রে প্যারেন্টসরা সবসময়, প্যারেন্টসদের কোনো ভূমিকা থাকে কিনা এই ফি নির্ধারণ করার ক্ষেত্রে, যেহেতু তারাই পার্টিসিপেট করছে ফি দেওয়ার ক্ষেত্রে? আমরা বেসরকারি স্কুলের ক্ষেত্রে যেরকম দেখি সেরকম কোনো ব্যবস্থা আছে যে পরিচালনা পরিষদে বা কোথাও তাদের কোনো ভয়েস থাকবে? হ্যাঁ, জি। ইংরেজি মাধ্যম স্কুলগুলো চলে আসলে এগুলো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি মালিকানাধীন লিমিটেড কোম্পানির আন্ডারে চলে। তো এখানকার আলাদা পরিচালনা পর্ষদ আছে এবং তারাই ফি কত হবে সেটা নির্ধারণ করে। অভিভাবকদের হয়তো ইনফর্মাল, অর্থাৎ স্কুলগুলো বিভিন্ন সময় অভিভাবকদের ইনফর্মাল ভাবে মতামত নিয়ে থাকে, কিন্তু সরাসরি অংশগ্রহণের কোনো সুযোগ তাদের এখানে নেই। এই ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণের কোনো প্রক্রিয়া আপনারা মনে করেন কিনা যে প্রয়োজন আছে? আর্থিক বিষয়টাতে যদি সরাসরি অংশগ্রহণের প্রক্রিয়া একটা মতামত নেওয়া যেতে পারে, তবে যে আপনি জানেন যে ব্যক্তি মালিকানাধীন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যা আছে
এটার পুরোটাই আসলে ব্যক্তির ডোনেশনে চলে এবং ব্যক্তির ডোনেশনে বা ব্যক্তির আপনি যেটা আমরা বলি যে ব্যক্তি অর্থায়নে চলে। কাজে সেখানে যদি একেবারে নিয়ন্ত্রণহীনভাবে অভিভাবকদের অংশগ্রহণের উপরে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এটা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। নাজিমউদ্দিন আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু চলে যাব ইংরেজি মাধ্যম স্কুল অভিভাবক ফোরামের সভাপতি আমিনা রত্নার কাছে। আমিনা রত্না, আপনারা কি কারণে একত্রিত হওয়ার কথা চিন্তা করলেন, যে কোনো একটা প্রয়োজন নিশ্চয়ই বোধ করেছেন যে এই কারণে আপনাদের একটা ফোরাম থাকা দরকার? আমরা 2013 সালে একত্রিত হই। হঠাৎ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বেতন দ্বিগুণ করে ফেললো, 3000 4000 এরকম যখন বেতনগুলো বৃদ্ধি করলো, তখন আমরা চিন্তা করলাম আমাদের একটা ফোরাম থাকা দরকার, যারা কথা বলতে পারি, যারা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, এইসব বিষয়গুলো চিন্তা করেই আমরা একত্রিত হয়েছিলাম। এটা কি সবগুলি স্কুলই নাকি কোনো একটা এলাকা ভিত্তিক স্কুলগুলো নিয়ে? সবগুলি স্কুল বলতে আমরা তো ধানমন্ডি বেস, স্কুলগুলো তো ম্যাক্সিমামই ধানমন্ডি বেস। এখানে স্কলাস্টিকার থেকে গার্ডিয়ান আছে, মাস্টার মাইন্ড থেকে গার্ডিয়ান আছে, মানে যে স্কুলগুলো আছে সব স্কুলগুলোর গার্ডিয়ানই আমাদের প্রতিষ্ঠানে আছে। ফি নির্ধারণের ক্ষেত্রে যেই ফি নেওয়া হচ্ছে সেটাই বিভিন্ন প্রতিষ্ঠানে, সেইটার ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, বা থাকলে সেটা সরকার বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে আপনারা তুলেছেন কিনা আপনাদের ফোরাম থেকে? আমরা মূলত এই বিষয়টা নিয়েই আন্দোলনে নেমেছিলাম 2013 সালে। 2013 সালে যখন আমরা প্রথমে আন্দোলনে নামি, তখন বিষয়টাই ছিল স্কুলগুলোর বেতন বৃদ্ধি। লাগামহীনভাবে স্কুলগুলোর বেতন বৃদ্ধিতে আমরা সবাই শঙ্কিত ছিলাম যে এক পর্যায়ে এই বেতনটা কোথায় আসবে। তারপর আরেকটা বিষয় ছিল টিউশন ফিটা। প্রত্যেক বছর যে টিউশন ফিটা নিত, সেটা তো হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছিল 3 মাসের জন্য, কিন্তু তারপর থেকে আদার্স চার্জ হিসাবে আরেকটা ফি নির্ধারণ করলো। প্রত্যেকটা স্কুল আদার্স চার্জ এরকম একটা বিষয়ে নির্ধারণ করে 5000, 10000, 15000, মানে যে যে স্কুলে যেমন এটা তারা নির্ধারণ করে দিলে, এবং সেটা আমাদের বাধ্যতামূলকভাবে দিতে হয়। এসব বিষয়গুলো সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আপনার কি মনে হয় যে স্কুলগুলিতে সাধারণভাবে অভিভাবকরা মনে করেন তারা যেই অর্থ ব্যয় করছেন সেইটার মানে ভ্যালু ফর মানি তারা পাচ্ছেন, অর্থাৎ স্কুলগুলি যেই সেবা দেওয়ার কথা ছিল সেই সেবাগুলি ঠিক মতো দিতে পারছে? চেষ্টা করছে স্কুলগুলো, আমি বলবো না যে স্কুলগুলো চেষ্টা করছে না, বাট আমরা স্যাটিসফাইড হতে পারছি না। বিকজ যখন স্কুলগুলো বাচ্চাগুলো বড় ক্লাসে উঠে যায়, যেমন 9, 10, 8, তখন টিচারগুলোর মান এতই কমে যায়, তখন এরা মেনটেন করতে পারে না স্টুডেন্টকে, তখন কোচিং দৌড়াতে হয় এদেরকে। এটা হলো তাদের বড় ব্যর্থতা। আমি না এই ক্ষেত্রে কোচিংয়ের সমস্যাটা আসলে একটু ভিন্ন, এটা আরো বড় আকারে আলোচনা হওয়া প্রয়োজন। কারণ ইংরেজি মিডিয়ামে আমরা দেখতে পারি যে মানে গ্রেড 9-এর পর থেকে স্কুলের বাইরেই চলে যায়, সেটার সংখ্যাটাই অনেক বেশি। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু সেটার সঙ্গে আপনি কি বলছেন যে শিক্ষকদের যথেষ্ট মান না থাকার কারণেই এই ঘটনাটি ঘটছে, নাকি এটা শিক্ষার্থীদের মানে আগ্রহের কারণে হচ্ছে? এটা মোস্ট সমস্যাটা হলো শিক্ষক থাকছে না, মানসম্পন্ন শিক্ষক থাকছে না, যারা তাদেরকে টিচ করতে পারে এ ধরনের শিক্ষক থাকছে না, সেজন্য তারা নিজেরা স্যাটিসফাইড হতে পারছে না দেখে ওই বিষয়টা ঘটছে, যেটা আমি বলতে চাচ্ছি যে কোচিং সেন্টারে যাওয়াটা। আমি না এই ক্ষেত্রে সরকারের কি করণীয় আছে, বা সরকারের কাছ থেকে আপনারা কি ধরনের প্রত্যাশা করেন যে এখানে কোন ধরনের ইন্টারফিয়ারেন্স সরকার করতে পারে? কারণ আমরা জানি এখনো পর্যন্ত সরকারের কোনো ধরনের বলা যায় যে ইংরেজি মাধ্যম স্কুলগুলি নিয়ে কোনো কার্যক্রম নেই, ওভারসাইট মেকানিজমের মধ্যেও আনা হয়নি। অবশ্যই সরকারের দায়িত্ব আছে। সরকার যদি স্কুলগুলোকে মনিটরিং করে টাইমলি, তাহলে অবশ্যই টিচারদের একটা নির্দিষ্ট বেতন দেওয়া হবে। নির্দিষ্ট বেতন দেওয়া হলে স্কুলগুলো থেকে টিচাররা ঝরে পড়বে না। স্টুডেন্ট যে ঝরে পড়ে এটা আমরা দেখেছি বাংলা মিডিয়ামে, কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে টিচারই ঝরে পড়ে, বিকজ তাদেরকে বেতন দেওয়া হয় খুব কম। যে আর্নটা করে স্কুল, তার ম্যাক্সিমাম তারা ব্যবসায়িক মনোভাবে আয় করে, কিন্তু এটা স্কুলের পিছনে, শিক্ষকদের পিছনে, ছাত্রছাত্রীদের পিছনে এটা খুব কম ব্যয় করে। আমি বলবো না যে তারা ব্যয় করে না, কিন্তু তাদের পরিমাণটা খুবই অল্প থাকে। এখানে ব্যবসায়িক মনোভাবটাই অনেক বেশি থাকে।
ব্যবসায়িক মনোভাব বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, মানে এখান থেকে লাভ করাটাই মূল বিষয় মনে করছেন আপনি? হ্যাঁ, আমি মনে করব শিক্ষা পণ্য না, শিক্ষা একটা সেবা। এখান থেকে তারা অবশ্যই আর্ন করবে, কিন্তু তার মধ্যে কিছুটা থাকতে হবে, মরালিটি থাকতে হবে যে আমরা শিক্ষা ক্ষেত্রে এসেছি, আমরা শুধু ব্যবসা করতে আসিনি, এখানে আমাদের কিছু দায়বদ্ধতা আছে। এটা আমাদের প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটিকে মনে রাখতে হবে। আপনি ধন্যবাদ আপনাকে। আমরা একটা জিনিস শুধু নাজিমুদ্দিন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমিনা অনেকগুলি কথাই বলেছেন, কিন্তু তার মধ্যে সেটা হচ্ছে যে ইংরেজি মাধ্যমের স্কুল, এটা শুধু আপনার না, ওভারঅল, এবং এই অভিযোগটা আমরা বিভিন্ন সময় শুনেছি যে বড় ক্লাসগুলিতে, অর্থাৎ বলা যায় যে 7-8-এর পর থেকে ওই সাবজেক্টগুলি পড়ানোর জন্য সাবজেক্ট স্পেশালিস্টের সংখ্যা কম এবং তাদের যথেষ্ট প্রশিক্ষণের বিষয়েও একটু দুর্বলতা আছে। সামগ্রিক চিন্তে 2-1টা হয়তো স্কুল ব্যতিক্রম থাকতে পারে। এই ব্যাপারে আপনার কি মনে হয়? আপনি যেটা বলেছেন আসলে ততটি সঠিক নয় আমি যেটা মনে করি। তার কারণ বেশিরভাগ স্কুলে উপরের শ্রেণীতে ভালো শিক্ষক রয়েছে। যে সমস্ত স্কুলে টিউশন ফির পরিমাণ কম এবং যারা আসলে তাদের খরচটা মেট আপ করতে বিভিন্ন রকম সংকটে পড়ে, তাদের ক্ষেত্রেই দেখা যায় উপরের শ্রেণীতে শিক্ষক থাকে না। কিন্তু যে স্কুলগুলো খুব ভালো, আমরা মানসম্মত ইংলিশ মিডিয়াম স্কুলের কথা জানি, সে সমস্ত জায়গায় ভালো শিক্ষক আছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিক্ষক শ্রেণীকক্ষে উপস্থিত আছে কিন্তু শিক্ষার্থী দেখা যায় না। কিছু কিছু স্কুলের চিত্র হলো এটা, তারা কোচিং সেন্টারে যায়। কোচিং সেন্টারে যাওয়াটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। জিএম নাজিমুদ্দিন, আপনার কাছে কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে যে কত পার্সেন্ট স্কুলের শিক্ষার্থী কোচিং সেন্টারে যায় এবং কত পার্সেন্টে যায় না? কারণ আমি আপনাকে বলতে পারি যে অনেক বড় ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতেও এইটার সমস্যা অনেক বেশি এবং এই পার্সেন্টেজটা অনেক হাই। আমি জেনেই বলছি, আমি জানি না আপনার কাছে ভিন্ন তথ্য। আমি একটা মনস্তাত্ত্বিক বিষয়ের কথা আপনাকে বলি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসলে মানসিক বৈষম্যের শিকার। যে কোনো সমস্যা হলে ইংলিশ মিডিয়াম স্কুলের সমস্যাগুলোকে খুব হাইলাইট করে অনেক বড় করে দেখানো হয়। আসলে এই সমস্যাটা আমাদের জাতীয় পর্যায়ে বিভিন্ন লেভেলেই রয়েছে, যেমন প্রাইভেট টিউশনের সমস্যা, কোচিং এর সমস্যা। এটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে জন্ম হয়নি, এটা আপনার বাংলা মিডিয়াম স্কুলেও আছে। কাজী ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে শুধু নাজিমুদ্দিন, এই সমস্যায় পড়েই কিন্তু অভিভাবকরা ইংলিশ মিডিয়ামে গিয়েছিল, ফলে সেটা আপনাদের ক্যাটার করতে হবে। এই সমস্যায় পড়ার পরেই কিন্তু ইংলিশ মিডিয়ামকে বিকল্প হিসেবে বেছে নিয়েছিল, সেখানেও যদি একই রোগ থাকে। নাজিমুদ্দিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমিনা রত্না, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকার, নিচ্ছে একটা বিরতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা করছেন মেয়র প্রার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে নির্বাচন কমিশনকে আরো শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে কথা বলবো আমরা সহকর্মী মিজানুর রহমানের সঙ্গে। তার আগে নেব ছোট একটা বিরতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, আজকে সারাদিনে অনেক কিছুই হয়েছে, নিশ্চয়ই নির্বাচনের প্রচারণা ছিল, কিন্তু মূল বিষয়গুলি কি, প্রার্থীদের ভাবনা কি ছিল, এবং আপনি সারাদিনই ছিলেন তাদের সঙ্গে? দেখুন, এই প্রচারণায় গত কয়েকদিন থেকেই যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, সেখান থেকে খুব বেশি নতুন কথা তাদের মধ্যে নেই। অর্থাৎ তারা বলছেন বিভিন্ন উন্নয়নের কথা। এটা যেমন বিএনপির প্রার্থীও যেমন বলছেন এবং আওয়ামী লীগের প্রার্থী ঠিক সেই রকমই কথা বলছেন। অর্থাৎ আপনি একটা বিষয় জানেন যে আজকে সকালের দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বড় মতবিনিময় সভা ছিল। সেখানে মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা সবাই উপস্থিত ছিলেন এবং তারা একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছিলেন নির্বাচন কমিশনকে সরাসরি তাদের নানান সুখ দুঃখের কথা শোনানোর। সে বিষয়গুলো নিয়ে আমরা যদি বলি, তাহলে প্রথমেই একটি বিষয় আসছে যে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্যই মূলত বেশি দাবি উঠেছে আজকে প্রার্থীদের মধ্যে। তবে এই যে নির্বাচন কমিশনের যেই অনুষ্ঠানটি, সেখানে তো সিইসি ছিলেন, ফলে একটা স্থানীয় নির্বাচনে সিইসি সহ যাওয়া, এটা কি আলাদা করে গুরুত্ব বহন করছে না? জি, আলাদা করে গুরুত্ব বহন করে এই কারণে যে আমরা এই সমস্ত নির্বাচনগুলোর ক্ষেত্রে দেখেছি এই কারণে যে নির্বাচনের বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশনাররা বিভিন্নভাবেই তথ্য নিয়ে থাকেন, সরজমিন পরিদর্শন করেন। এটা নতুন কিছু নয়, এটা একটা রেওয়াজের মতনই বলা যায়। তবে প্রধান নির্বাচন কমিশনার এসেছিলেন, সেক্ষেত্রে তিনি কাছ থেকে
প্রার্থীদের কাছ থেকে হয়তো কোনো কিছু শোনার জন্য, এবং তিনি তার সুচিন্তিত আমরা মতামত। আজকে সন্ধ্যার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি প্রোগ্রামে দেখছিলাম, সেখানে আইভি স্থানীয় সমস্যাগুলিকে যত বেশি বলার চেষ্টা করছিলেন, আমরা দেখছিলাম সাখাওয়াত ততই বেশি এটাকে একটা জাতীয় নির্বাচন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এই বিষয়টি দুই প্রার্থীর দুই রকম অবস্থান, সেইটি আসলে স্থানীয় মানুষরা কিভাবে দেখছেন বা আপনিও একই রকম দেখছেন কি? স্থানীয় মানুষজনের কাছে এটা নিয়ে পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া আছে বলা যায়। কারণ আপনি জানেন যে এটা আইভির কথাটাও যেমন মানে যুক্তি দিয়ে বলা যায় যে এটা স্থানীয় নির্বাচন, স্থানীয় বিষয়গুলোকে নিয়ে বেশি আলোচনা করলে ভালো হয়। আবার বিএনপির প্রার্থী থেকে এটাও বলা হচ্ছে যে এটা স্থানীয় নির্বাচন হলেও কিন্তু এটা জাতীয় পর্যায়ে এখানকার গুরুত্ব বহ করে, বা এখান থেকে যে বিষয়গুলো উঠে আছে সেগুলো কিন্তু সারা দেশের মানুষ চেয়ে থাকে। তো সেদিক থেকে পাল্টি অভিযোগ আছে। সাধারণ মানুষ এটা নিয়ে খুব বেশি মাথামাতি বলেন বা বেশি উচ্ছ্বাসও নেই। কারো কারো হয়তো এটা নিয়েও প্রার্থীদের মতোই পক্ষে বিপক্ষে মতামত আছে। সাধারণভাবে এর আগেও আমরা দেখেছিলাম যে আইভির ব্যাপারে সন্ত্রাসের সংযোগটা এর আগের নির্বাচনে আমরা পাইনি। ফলে এই নির্বাচনে যেটি আশঙ্কা করা হচ্ছে যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেইটি আসলে মানুষের কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? এটা বিএনপির পক্ষ থেকে মানে জোরে সোরে বলা হচ্ছে, এবং বিএনপির প্রার্থী এটাও উল্লেখ করেছেন যে এটা তার একার দাবি না। তিনি যখন প্রচারণা চালাচ্ছেন তখন সাধারণ মানুষই তার কাছে দাবি তুলেছেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। যদিও আইভি মিজানুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকার নিচ্ছে আরো একটা বিরতি। বিজয়ের ৪৫ বছর পালন করতে প্রস্তুত দেশবাসী। এবার সাভারের জাতীয় স্মৃতিসৌধ সাজছে বিমার প্রজেক্টর ও শতাধিক লাইট দিয়ে। ফলে ঢাকা আরিচা মহাসড়ক থেকে এমনকি বিমানের যাত্রীরাও আকাশ থেকে বিশেষ রূপ দেখতে পাবেন স্মৃতিসৌধকে। বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে বিজয় দিবসের উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জানান, কোথায় কোথায় হচ্ছে এবং সামগ্রিকভাবে পুরো চট্টগ্রাম এলাকা, পার্বত্য চট্টগ্রাম এলাকারও প্রস্তুতি আমাদেরকে জানান। আসলে বিজয়ের যে ৪৫ বছর উদযাপন, এটিকে ঘিরে কিন্তু পুরো চট্টগ্রাম বিভাগে বলা যায় যে উৎসবের যে আমেজ সেটি গত 2 দিন ধরেই শুরু হয়েছে। এবং ইতোমধ্যে আমরা দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, সড়ক দ্বীপগুলো রয়েছে, সরকারি যে ভবনগুলো রয়েছে, সেগুলো সন্ধ্যের পরে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। আমি এখন যে জায়গাটাতে আছি এটি নগরীর জামাল খান মোড়, এবং এখানে আমার পেছনেও যদি একটু দেখি, আমরা খেয়াল করি, এখানে ফোয়ারায়, পানির ফোয়ারায় বর্ণিল আলোর যে ছটা সেটি লক্ষ্য করছি আমরা। এরকম ঠিক চট্টগ্রামের কোর্ট বিল্ডিং, রেলওয়ের যে পূর্ব অঞ্চলের সদর দপ্তর রয়েছে সেটি, সার্কিট হাউস, বন্দর ভবন, এরকম প্রায় সবগুলো ভবনই কিন্তু লাল সবুজের যে আলোকের বন্যায় ভেসেছে। আর আজকে গতকাল থেকেই আমরা দেখেছি যে চট্টগ্রামের যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন এই বিজয় উৎসবকে ঘিরে। এখনও আমরা দেখছি যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠান চলছে, এবং নগরীর যে কবি সাহিত্যিকদের আড্ডাস্থল বলা হয় চেরাগি পাহাড় মোড়, সেখানেও আমরা দেখেছি বিভিন্ন আবৃত্তি সংগঠন, বিভিন্ন গানের দল তারা উৎসব করছেন, তারা বিজয় উৎসব পালন করছেন, বিজয়ের প্রথম পর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া চট্টগ্রামের ডিসি হিলের নজরুল স্কোয়ার মঞ্চ একটি মেলা হচ্ছে, বই মেলা। পাশাপাশি চট্টগ্রাম লাইব্রেরির যেই চত্বর রয়েছে মুসলিম হল ইনস্টিটিউট প্রাঙ্গণ, সেখানেও একটি বইমেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম লালদিঘি ময়দান, যেটি অত্যন্ত ঐতিহাসিক রাজনৈতিকভাবে, সেই ময়দানে যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অর্থাৎ চারপাশেই বিজয়ের এই উৎসবকে ঘিরে কিন্তু একটি বড় উৎসব বা একটা বেশ বড় ধরনের আমেজ লক্ষ্য করছি। আর আমরা যদি চট্টগ্রামের বাইরের একটু কথা বলি, তাহলে যে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলা, এগুলোতে আসলে বিজয় উৎসবকে উদযাপনের বিভিন্ন অনুষঙ্গত রয়েছে। পাশাপাশি সারা দেশ থেকে আসলে ছুটির সময়টা কাটানোর জন্য অনেকেই সেই কক্সবাজারের পৃথিবীর সবচেয়ে দীর্ঘ যে সমুদ্র সৈকত, এছাড়া পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্পটগুলোতে যাচ্ছেন। একটা জিনিস একটু জানতে চাই যে এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কারণ আমরা ঢাকায়ও দেখছি যে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হ্যাঁ, নিরাপত্তার বিষয়ে আমরা আজকে বিকেলে কথা বলেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের সাথে। তিনি বলছেন যে যেহেতু গত বছরের তুলনায় এই বছর একটু অবস্থা, বা গত 2 বছরের তুলনায় এই বছর অবস্থা কিছুটা ভালো রয়েছে, এরপরও তারা আসলে এই নিরাপত্তার জায়গায় কোনো ধরনের কমতি রাখতে চান না। তারা বিশেষত শহীদ মিনার এবং শহীদ মিনারের আশপাশের 2 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা চালু করেছেন, এবং আজকে রাতের অলরেডি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যে নিরাপত্তার কার্যক্রম শহীদ মিনারকে ঘিরে সেটি। এছাড়া যেখানে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।